সম্পর্কে কিন্তু জানতে পারি। এই হর্ষবর্ধনই তাকে উপাধি দিয়েছিলেন কি বর্ষা বাণী। আজ হিস্ট্রি ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আমি চলে এসেছি। আশা করি আগামী দুটো ভিডিও তোমাদেরকে যেটা আমি দিয়েছি তোমরা ওখান থেকে নোটস কালেক্ট করে নিয়েছো এবং আশা করি তোমাদের উপকার হয়েছে। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বাণভট্টের লেখা হর্ষচরিত। এই বাণভট্ট সম্পর্কে আগে বলে রাখি, তিনি কিন্তু সম্রাট হর্ষবর্ধনের সময়কার কবি। তিনি যে হর্ষচরিতটা লিখেছিলেন সেই হর্ষচরিত কিন্তু সম্রাট হর্ষবর্ধনের সম্বন্ধে কিন্তু বলা আছে। তো এই বাণভট্ট দুখানি কাব্য রচনা করেছিলেন, একটা হচ্ছে হর্ষচরিত, দ্বিতীয় হচ্ছে কাদম্বরী। এই হর্ষচরিত সম্পর্কে কিন্তু আমি তোমাদের এই ক্লাসে বলবো। সম্রাট হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি আগেই তোমাদের বলেছি। তৃতীয় নম্বর পয়েন্টে লিখেছে, দেখো, সম্রাট হর্ষবর্ধন তাকে বর্ষবাণী কবি চক্রবর্তী উপাধি দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন উপাধিটা? বাণভট্টকে। ঠিক আছে। এবং এই যে হর্ষচরিতটা লেখা হয়েছে সেটি কটা পর্যায় ছিল আমরা জানতে পারি যে পড়ে, যে হর্ষচরিত যে কাব্যটি লেখা হয়েছিল সেটা কিন্তু 5টি পর্যায়ে রয়েছে। এই 5টি পর্যায়গুলি কী কী? দেখো, 1 নম্বর আছে প্রারম্ভ, দ্বিতীয় হচ্ছে যে 5টি পর্যায় আছে সেই 5টি পর্যায়ে কি? প্রারম্ভ, পর্যন্ত বা সংগ্রাম, লক্ষ্য উপনীত হবার প্রয়াস, সাফল্য এবং সমাপ্তি। দেখো, এই যে হর্ষচরিত কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল, বাণভট্ট যিনি লিখেছেন তিনি 5টা পর্যায়ে ভাগ করেছিলেন। দেখো, 5টা পর্যায়ের নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ধরো তোমাদেরকে বলে দিল যে এই যে হর্ষচরিত কে রচনা করেছিল, তোমরা অনায়াসে যেমন বলতে পারবে যে এই হর্ষচরিতকে কয় ভাগে ভাগ করা হয়েছিল বা কটি পর্যায়ে ভাগ করা হয়েছিল, তখন তোমাদের অপশন দিলে কিন্তু তোমরা অনায়াসে এখান থেকে নোট কালেক্ট করে নিলে কিন্তু তোমরা লিখতে পারবে অনায়াসে। বুঝতে পেরেছো? তারপরে কি আছে দেখো, সমাপ্তি। সমাপ্তিতে আছে রাজশ্রী পুনরুদ্ধার, রাজকীয় গৌরবের কথা। দেখো, এই যে শেষ পর্যায়টা, যে সমাপ্তি একটা শেষ পর্যায়, নামটা শুনে বুঝতে পারতো যে একদম শেষের দিকে। ঠিক আছে, এখান থেকে কি পাওয়া যায় না, তো সে সময় যে রাজশ্রী পুনরুদ্ধার, ঠিক আছে, আর রাজকীয় গৌরবের কথা, যে তৎকালীন যিনি রাজা তার যে গৌরব, তিনি কি কি করেছিলেন সে সম্পর্কে কিন্তু জানতে পারি আমরা এই হর্ষচরিত, বাণভট্টের লেখা হর্ষচরিত থেকে। ঠিক আছে, আর কি আছে দেখো, হর্ষচরিতে সমকালীন উত্তর ভারতের অর্থ সামাজিক কথা বর্ণিত আছে। তাহলে কি বলছি না, খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগে দেখো কি হয়েছে না, কি হয় না, উত্তর ভারতের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। দেখো, কোথাকার সম্বন্ধে জানতে পারি, দেখো কোন ভারতের, উত্তর ভারতের সমকালীন উত্তর ভারতের অর্থ সামাজিকের কথা বর্ণিত আছে। বর্ণিত মানে লেখা আছে। কোথায় লেখা আছে না, বাণভট্টের লেখা হর্ষচরিতে কিন্তু আমরা খ্রিস্টীয় শতকের প্রথম ভাগে যে উত্তর ভারতের সমকালীন উত্তর ভারতের সম্পর্কে আর্থসামাজিক মানে তৎকালীন অর্থ সমাজ ব্যবস্থা কেমন ছিল তার কিন্তু ছবি আমরা দেখতে পাই বা তার সম্পর্কে কিন্তু জানতে পারি। এছাড়াও কি জানতে পারি, দেখো লেখা আছে পেশার পরিবর্তন, সেনাবাহিনীর যাতায়াত, কৃষকদের পরিস্থিতি, সামাজিক আচার আচরণ বর্ণনা পাওয়া যায়। তাহলে দেখো আমরা কি কি জানতে পারি, কি জানতে পারি না, পেশার পরিবর্তন। সে উত্তর ভারতে মানুষের কি পেশা, কি জীবিকা তারা অর্জন করত, কি জীবিকায় তাদের দিন যাপন করত, কি কি জীবিকা তারা কি করত, যে নিয়েছিল, তারা জীবন অতিবাহিত করত। প্লাস সেনাবাহিনীদের যাতায়াত, সেনাবাহিনী কেমন ছিল,
ঠিক আছে, সে সম্পর্কে জানতে পারি সেই সময়কার কৃষকদের পরিস্থিতি, মানে কৃষকদের অবস্থা কেমন ছিল, হ্যাঁ, সে সম্পর্কেও আমরা কিন্তু এই হর্ষচরিত থেকে কিন্তু জানতে পারি। সামাজিক আচার আচরণেরও বর্ণনা আছে। তাহলে কি সামাজিক আচার আচরণ, সমাজের মধ্যে মানুষের বাক বিনিময়, ঠিক আছে, মানুষের আচার ব্যবহার কেমন, ঠিক আছে, মানুষরা কি কি তখনকার দিনে পুজো করতো, হ্যাঁ, এই সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। তাছাড়া দোকানপাট, লুটতরাজের বিবরণ, দারিদ্র দেশের সন্ন্যাসীদেরও বর্ণনা আছে। তাহলে দেখো, এখান থেকে আমরা জানতে পারি তখনকার দিনেও কিন্তু লুটতরাজ, মানে তখনও কিন্তু মানে কি বলবো যে দস্যুদের চুরি ডাকাতির কথাও কিন্তু আমরা কিন্তু এই কাব্য থেকে জানতে পারি। তখনকার দিনে চোর ডাকাত এই সমস্ত ছিল, হ্যাঁ, তাদেরকে তখনকার দিনে লুটতরাজ বলা হতো। এখনকার দিনে ধরো আমরা চোর ডাকাত এই সমস্ত বলে থাকি, ঠিক আছে, কিন্তু তখনকার দিনে কী বলা হতো, দস্যু বলা হতো। দস্যু মানে কি, যারা ধন দৌলত চুরি করে নেয়, যেরকম আমাদের চোর ডাকাতরা এখনকার দিনে আছে, ঠিক আছে। দ্রাবিড় দেশের সন্ন্যাসীদের কথা বর্ণনা করা আছে। দ্রাবিড় দেশের সম্পর্কে যে তৎকালীন সে সন্ন্যাসীরা ছিল, সন্ন্যাসীদের সম্পর্কে কিন্তু কথা বর্ণিত আছে। বাণিজ্যের কথা উল্লেখ নেই, মানে তখনকার দিনে বাণিজ্যের ব্যবস্থা সম্পর্কে কিন্তু এই কাব্যে কিন্তু কোনো উল্লেখ পাওয়া যায়নি। কিন্তু গাধার পিঠে পণ্য পরিবহনে কিন্তু যাতায়াতের কথা, দেখো, ব্যবসা বাণিজ্যের কথা নাই থাকতে পারে, কিন্তু যে কিসের মাধ্যমে তারা পণ্য, মানে তৎকালীন সমাজে যে সমস্ত সামগ্রী তৈরি করা হচ্ছিল, দেখো এখানে অনেক বস্ত্রের কথা বলা হয়েছে, ধাতু নির্মাণের কথা বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যুদ্ধের জিনিসপত্রের কথা বলা হয়েছে, সেগুলো কীভাবে পরিবহন করতো, যদি ব্যবসায় না থাকে তাহলে কী করে পরিবর্তন করতো, না গাধার পিঠে পণ্য সামগ্রী যাতায়াতের কথা ছিল। তাহলে এখানে যদি তোমাকে প্রশ্ন করে যে হর্ষচরিত থেকে কোন পশুর কথা বলা হয়েছিল যে তৎকালীন ভারতবর্ষে, উত্তর ভারতে যাতায়াতের জন্য পণ্য ইয়ের জন্য ব্যবহার করা হতো, তখন তোমরা বলতে পারবে যে গাধার পিঠে চাপিয়ে কিন্তু পণ্য পরিবহন করা হতো। দেখো এখানে 10 নম্বর পয়েন্টে কি লিখেছে না, বস্ত্রশিল্প, ধাতু শিল্প, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যুদ্ধের সরঞ্জাম তৈরির উল্লেখ আছে। তাহলে কি, বস্ত্র মানে পোশাক আশাকের ব্যবহার, ধাতু শিল্প, কোন কোন ধাতু তখন ব্যবহার করা হতো, ধাতু শিল্পের প্রচলন তখন ছিল, এর থেকে আমরা জানতে পারি। নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সে সমস্ত সামগ্রী, যুদ্ধের সরঞ্জামও কিন্তু তৈরির উল্লেখ আছে। তাহলে দেখো কত কিছু তৈরি করা হতো, সেগুলোও কিন্তু আমরা এই বইটি পড়লেই জানতে পারি, ঠিক আছে। এবং সর্বোপরি বলা আছে যে দেখো, A.K. ওয়ার্ডার বার্ন রচিত হর্ষচরিত গ্রন্থকে ইতিহাস নাম বলে শিল্পকর্মরূপে অভিহিত করেছেন। দেখো, এটাকে অ্যাকচুয়ালি ইতিহাস বলেননি, ঠিক আছে, তিনি বলেছেন কি না শিল্পকর্মরূপে, ওদেরকে যেহেতু শিল্পকর্মরূপে কেন বলেছে, কারণ এখানে বস্ত্রশিল্প, ধাতু শিল্প, সাজ সরঞ্জামের শিল্প, ঠিক আছে, এই সমস্ত কথা বলা হয়েছে, সেই জন্য এটাকে তিনি বেশিরভাগ বলেছেন যে শিল্পকর্ম, ঠিক আছে, শিল্পকর্মরূপে অভিহিত করেছিলেন। তাহলে দেখো হর্ষচরিত থেকে, তাহলে দেখো যে শুধুমাত্র যে হর্ষবর্ধনের কথাই জানতে পারি তা নয়, তৎকালীন ভারতবর্ষের সম্পর্কেও কিন্তু আমরা এখান থেকে অনেক তথ্য পাই। তো আজকে আমি এই বাণভট্টের হর্ষচরিত থেকে তোমাদেরকে পড়ালাম। এর পরবর্তী ভিডিওতে আমি যেগুলি পড়িয়েছি, যেমন কলহনের রচিত রাজতরঙ্গিনী, বিলহনের রচিত বিক্রমাদেব চরিত এবং আজ বাণভট্টের হর্ষচরিত পড়ালাম, এখান থেকে আমি কিছু MCQ কোশ্চেন তোমাদের পরবর্তী ভিডিওতে দেব। আশা করি তোমাদের খুব উপকার হবে এবং আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলি আছে, WBCS আছে সামনে, মাদ্রাসা আছে, যারা হিস্ট্রি স্টুডেন্টস তাদের জন্য খুব উপকার হবে। তাছাড়াও যারা WBCS এর জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে উপকার হবে, কারণ WBCS এ হিস্ট্রি থেকে অনেক কোশ্চেন কিন্তু চলে আসে, প্রায় 10টা মতন কোশ্চেন কিন্তু
চলে আসে হিস্ট্রি থেকে। তাই হিস্ট্রিটা খুব খুঁটিয়ে একটু পড়াশোনাটা করতে হবে, নইলে কি বলো তো বিভিন্ন ভেতর থেকে অনেক কোশ্চেন চলে আসে। ঠিক আছে, তো আশা করি তোমাদের উপকার হবে। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমি কি দেবো সেটা তোমাদের বলে দিয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।